রায়পুর গ্রামটি ছিল খুব সুন্দর। আর সেই গ্রামের ছোট্ট একটি ঘরে থাকতাম আমি। আমার পরিবারের সবাই শহরে থাকতো, কিন্তু আমি এত সুন্দর জায়গাটা ছেড়ে যেতে পারিনি। বলতে গেলে শহরে আমার মনটা টিকে না, কেমন যেন দম বন্ধ হয়ে আসে। গ্রাম আমার খুবই ভালো লাগে, তাই গ্রামে একটি অটো চালিয়ে আমার জীবন চালাচ্ছিলাম। আমি দিনের বেলায় তেমন একটা অটো চালাতাম না, তাই সারাদিন বাড়িতেই থাকতাম। সন্ধ্যা হতেই আমি অটোটা নিয়ে বের হয়ে যেতাম, কারণ প্যাসেঞ্জার থেকে ভাড়াটা একটু বেশি নেওয়া যেত রাতের বেলায়। তাই দিনে অটো বেশি চালাতাম না। একদিন হঠাৎ গ্রামের বন্ধু ফয়সাল আমার বাড়িতে আসে। আরে ফয়সাল যে, এই অবেলায় হঠাৎ আমার বাড়িতে? বাজার থেকে আসছিলাম, ভাবলাম আসার পথে যাওয়ার সময় তোকে কথাটা বলেই যাই। তাহলে শোন, কাল আমার শ্বশুর বাড়িতে যাব, তাই ভাবছি তোর অটো দিয়ে যাব। কি বলিস এইসব? একটু জানালিও না। যাই হোক, বিয়ে যেহেতু করে ফেলেছিস, ভালো কথা। তো তোর স্ত্রীর বাবার বাড়ি কোথায়? শ্বশুর বাড়ি নন্দনপুর। তার সাথে অনেক বছর আগে থেকেই আমার পরিচয়, তাই হঠাৎ করেই বিয়ে করে ফেলেছি, কাউকে জানাতে পারিনি। আর শোন, কাল সকাল সকাল চলে আসিস। আমি তাহলে এখন যাই। এই কথা বলে ফয়সাল চলে যায়। রাত অনেক হলো, যাই খাবারগুলো খেয়ে অটো নিয়ে একটু বের হই। এই কথা ভাবতেই মনে পড়ল, আরে কাল তো সকাল সকাল ফয়সালকে নিয়ে তার শ্বশুর বাড়িতে যেতে হবে। আজকে তাহলে তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ি, না হলে আবার সকাল সকাল ঘুম থেকে উঠতে পারবো না। সেই রাতে অটো নিয়ে আর বের হইনি। খেয়ে দিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। সকাল হতেই ঘুম থেকে উঠে অটো নিয়ে বের হই ফয়সালের কাছে যাওয়ার জন্য। ফয়সাল তার গ্রামের রাস্তায় হাঁড়িতে মিষ্টি নিয়ে তার শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য আমার জন্য অপেক্ষা করতে লাগে। কিছুক্ষণ পর আমি চলে আসি, আর ফয়সালকে নিয়ে রওনা হই নন্দনপুরের উদ্দেশ্যে। তোকে তো দেখছি এক হাঁড়ি মিষ্টি নিয়ে তোর শ্বশুর বাড়ি যাচ্ছিস। তোর শ্বশুর বাড়ি খাবার কি তুই একাই খাবি নাকি আমাকেও খাওয়াবি? এমনিতেও তোর বিয়ের খাবার খেতে পারিনি। হ্যাঁ, অবশ্যই খাওয়াবো, কেন নয়। আর তুই ভালো কথা মনে করিয়ে দিয়েছিস। তুইও চল আমার শ্বশুর বাড়ি, সেখানে গিয়ে পেট ভরে খাবার খেতে পারবি। আর এই সুযোগে আমার শ্বশুর বাড়িটাও দেখে আসবি, কি বলিস? হ্যাঁ, তার বলতে এই সুযোগে তোর বউকেও দেখে আসতে পারবো, কেমন সুন্দরী বিয়ে করেছিস। হ্যাঁ, তা তো অবশ্যই দেখবি। আর পারলে তোকেও একটা সুন্দরী মেয়ে দেখে ওই গ্রামে বিয়ে করিয়ে দেব, তাহলে বাসায় তোর আর একা রান্না করে খেতে হবে না। কি যে বলিস, আমার তো বিয়ের বয়সই হলো না। আর তোর তো বিয়ের বয়স না হওয়ার আগেই তুই বিয়ে করে ফেলেছিস, কিন্তু আমি আর সেটা করব না। ফয়সালের সাথে কথা বলতে বলতে নন্দনপুর চলে আসি। নন্দনপুর গ্রামটি দেখতে আমাদের গ্রামের থেকে কোনো অংশে কম নয়। অটো থেকে নেমে ফয়সালের সাথে রওনা হই তার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। ফয়সালের শ্বশুর বাড়িতে এসে আমরা সবাই একসাথে মজা করে খাবার খাচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষ করার পর তার শ্বশুর বাড়ির এলাকায় ঘুরতে ঘুরতে অনেক রাত হয়ে যায়। রাত হওয়া দেখে ফয়সালকে বলে রওনা হই আমি আমার নিজ গন্তব্যে। যাক, আমার জন্য ভালোই হয়েছে। এমনিতেও রাতে অটো নিয়ে বের হতে হতো। হয়তো সামনের স্টেশনে কোনো প্যাসেঞ্জার পেয়ে যাব, আর সেই প্যাসেঞ্জার থেকে কিছু টাকাও পেয়ে যাব। এই কথা বলতে বলতে আমি একা একা এই নির্জন রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছিলাম। কিন্তু সেদিন রাস্তায় কোনো গাড়ি দেখতে পেলাম না। স্টেশনে এসে দেখলাম মানুষ তো দূরে থাক, কোনো মশামাছিও নেই। এই কি, রাতে নন্দনপুর স্টেশন এত ফাঁকা কিভাবে হয়? আর তেমন একটা রাতও হয়নি। মনে হয় আজ কপালটা অনেক খারাপ, কোনো প্যাসেঞ্জার পাবো না হয়তো। কি আর করার, অটো নিয়ে সামনে যেতে লাগলাম। জঙ্গলের রাস্তা দিয়ে যেতেই দেখলাম একটা লোক রাস্তায় দাঁড়িয়ে আছে, হয়তো সে কোনো গাড়ির জন্য অপেক্ষা করছে। তখন আমি অটোটা থামিয়ে বললাম, আরে ও চাচা, এখানে দাঁড়িয়ে কি করছেন? কোথাও যাবেন নাকি? হ্যাঁ, যাওয়ার জন্যই তো দাঁড়িয়ে আছি।
তুমি কি আমাকে চারপাড়া শ্মশানের কাছে নামিয়ে দিতে পারবে? হ্যাঁ, আমি নামিয়ে দিতে পারবো, কিন্তু চাচা ভাড়াটা একটু বেশিই লাগবে। রাজি থাকলে ওঠেন, না থাকলে গেলাম। সেটা নিয়ে তুমি চিন্তা করো না, তুমি যত টাকা চাও আমি তোমার ভাড়া মিটিয়ে দেব। তারপর তাকে নিয়ে রওনা হয়ে চারপাড়া শ্মশানের দিকে। বেশ মোটামুটি অনেক রাত হয়ে গিয়েছিল। চিন্তা করলাম সে রাতে শ্মশানে কেন যাচ্ছে। আচ্ছা চাচা, আপনি এত রাতে শ্মশানে কেন যাচ্ছেন? সেখানে কি থাকার মতো আপনার কোনো ঘর আছে নাকি? এত কথা কেন জিজ্ঞেস করছো? চুপচাপ সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাও, না হলে তোমার স্বাভাবিক অবস্থা অস্বাভাবিক হয়ে যাবে। আমি এমন কি জিজ্ঞেস করলাম, আপনি এত রেগে যাচ্ছেন কেন? আচ্ছা, বলতে চাচ্ছেন না তো আর কি করার। এই কথা বলে নিজম রাস্তা দিয়ে শ্মশানের দিকে যেতে লাগলাম। লোকটার কথা শুনে কিছুটা অস্বাভাবিক মনে হয়, আর লোকটা কেমন যেন একেবারে স্থির হয়ে বসে রয়েছে। কিছুক্ষণ পর চারপাড়া শ্মশানের কাছে চলে আসি। তুমি কিছুক্ষণ এখানে অপেক্ষা করো, আমি আসছি। আর শ্মশানের ভিতরে ভুলেও ঢোকার চেষ্টা করবে না। আমি আসলে আমাকে আবার আগের জায়গায় নামিয়ে দিয়ে আসবে। আমি আর আগের জায়গায় যেতে পারবো না, এমনিতেই অনেক রাত হয়ে গিয়েছে। আপনি আমার ভাড়াটা দিয়ে দেন। এই কথা বলায় সে অদ্ভুতভাবে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, তাকিয়ে শ্মশানের ভিতরে চলে গেল। তখন কি আর করার, টাকার লোভে পড়ে তার জন্য অপেক্ষা করতে লাগলাম। আরও কিছুক্ষণ অটোতে বসে তার জন্য অপেক্ষা করতে লাগলাম, কিন্তু তার আসার কোনো নামই নেই। কি হলো, সে তো বলল কিছুক্ষণ পর চলে আসবে, কিন্তু এখনো আসছে না কেন? নাকি আমাকে বোকা বানিয়ে চলে গেছে? যাই, অটো থেকে নেমে গিয়ে দেখি আসছে কিনা। তারপর অটো থেকে নেমে পড়ি। তখন চারপাড়া শ্মশানের ভিতর থেকে কেমন একটা পচা গন্ধ ভেসে আসছিল আমার নাকে। কেমন একটা পচা গন্ধ ভেসে আসছে আমার নাকে, মনে হয় কোনো লাশ পচার গন্ধ। আর চাচা এখনো আসছে না কেন? যাই, আমি গিয়ে দেখে আসি চাচা আছে কিনা। থাকলে চলে যেতে হবে, এখানে থাকা একদমই ভালো হবে না, কারণ শ্মশানটা কেমন যেন ভয়ঙ্কর। তারপর মনে ভয় থাকলেও সাহস করে শ্মশানের ভিতরে চলে যাই। শ্মশানের ভিতরে গিয়ে যা দেখলাম সেটা দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। এটা কেউ নয়, সেই চাচা যে একটু আগে আমার অটোতে ছিল। কি ভয়াবহ দেখতে তার মুখ, কবর থেকে লাশ উঠিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। কি সাহস তোর! তোকে না বারণ করেছিলাম শ্মশানে ঢুকতে, কিন্তু তুই আমার কথা শুনলি না। এখন তোকেও লাশের মতো চিবিয়ে চিবিয়ে খাবো। এই ভয়াবহ কথা শুনে দৌড়ে শ্মশান থেকে বের হয়ে অটো স্টার্ট করে দ্রুত শ্মশান থেকে বের হয়ে যায়, আর বাড়িতে ফিরে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগি। সেদিন হয়তো শেষ বাঁচা বেঁচে গিয়েছিলাম। তারপর রাতে অটো চালানো বন্ধ করে দেই। দিনে যত টাকা ইনকাম করি তাতেই আমার একা চলে যায়। গল্পটি কেমন লেগেছে তা কমেন্টে বলতে ভুলবে না। আর হ্যাঁ, লাইক করে দিও, সাথে সাবস্ক্রাইবটাও করে দিও।